গল্পের শুরুতে আমাদের একটি বিস্ময়কর বিচ পার্টির দৃশ্য দেখানো হয়েছে। চারদিকে লোকজন মজা করছে এবং পার্টির পরিবেশ একেবারেই আশ্চর্যজনক। এদিকে মিচ নামের একটি ছেলে সবার কাছে আসে। তিনি সবাইকে বলেন পার্টিতে যেন কোনো অশান্তি না হয় এবং কেউ যেন কারো অদ্ভুত ভিডিও বানিয়ে তা ভাইরাল করে না দেয়। তাই প্রত্যেকের উচিত তাদের মোবাইল ফোনটি একটি ব্যাগে রাখা। তারপর পার্টির মাঝখানে তারা একটি খুব অদ্ভুত এবং জঘন্য জিনিস আবিষ্কার করে। সবাই অবাক হয়ে দেখে এটা কি, কিন্তু মাতাল এবং মজা কেউ খুব একটা পাত্তা দেয় না এবং সবাই তাদের পার্টি খুব উপভোগ করতে শুরু করে। এরপর পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। ক্যালি যখন জেগে উঠে তখন সে নিজেকে মিচের পাশে ঘুমাচ্ছে। সে উঠে বাইরে এসে দেখে যে চারদিকে সম্পূর্ণ ভয়ঙ্কর এবং নীরবতা। বাকি সবাই তখন গাড়ির ভেতরে ঘুমাচ্ছে। ঠিক তখনই গাড়িতে ঘুমিয়ে থাকা জোনা আর ছন্দার চোখ খুলল। ছন্দা জেগে ওঠার সাথে সাথে জোনাকে চুমু খেতে শুরু করে। এইসব দেখে ক্যালি খুব খারাপ লাগে এবং তার পুরনো রাতের কথা মনে পড়ে যায়। মনে রাখা শুরু করুন যে তারপর ক্যালি দেখতে দেখতে একটি খুব অদ্ভুত ঘটনা ঘটে। বালিতে বসা একটি পাখি হঠাৎ বালির ভেতরে আটকে যায়। মনে হয় যেন বালি তাকে গ্রাস করে ফেলেছে। ক্যালি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পুরোপুরি হতবাক। সে অবিলম্বনে চিৎকার করে এবং মার্শকে বালিতে পা রাখতে নিষেধ করে, কিন্তু দুর্ভাগ্যবশত তৎক্ষণাৎ অনেক দেরি হয়ে গেছে। মার্শ ইতিমধ্যে বালিতে নেমেছে এবং তার পা বালিতে পুরোপুরি আটকে গেছে। মার্কের এভাবে কষ্ট পেতে গাড়িতে বসেছিলেন ভ্যান্স নামের একটি ব্যক্তি। কিছু না ভেবে ছেলেটি তাকে সাহায্য করার জন্য তার দিকে ছুটে আসে, কিন্তু সেও তার ভারসাম্য হারিয়ে ওই একই বালিতে পড়ে যায়। সে পড়ে যাওয়ার সাথে সাথে সেই ভয়ঙ্কর বালি তাকে খেতে শুরু করে। এসব দেখে জোনা তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট করার চেষ্টা করে যাতে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু গাড়ি স্টার্ট দেয় না। ভ্যান্সকে সাহায্য করার জন্য মিচ দ্রুত তার দিকে একটি দড়ি নিক্ষেপ করে, কিন্তু তৎক্ষণাৎ অনেক দেরি হয়ে গেছে। সেখানে উপস্থিত সকলকে দেখে যন্ত্রটি স্ট্যান্ড ভ্যান্সকে পুরোপুরি গিলে ফেলে। শুরুতে সেই সমস্ত লোক মনে করে যে সেখানে হয়তো বালুময় জলভূমি রয়েছে, কিন্তু রনি কাঁদে এবং বলে যে আমি মনে করি না এটি একটি সাধারণ জলভূমি। আমরা সবাই নিজ চোখে দেখেছি যে সেই বালির ভ্যান্সকে জীবিত কিভাবে খেয়ে ফেলেছে। কথাটা শুনে ছন্দা খুব ভয় পেয়ে যায়। সে ভয়ে কাঁপতে শুরু করে এবং মিচকে তার ফোন ফেরত চায় যাতে সে সেখান থেকে বেরিয়ে আসার জন্য সাহায্যের জন্য কাউকে কল করতে পারে, কিন্তু তখন তাদের মনে পড়ে যে তাদের সব মোবাইল ফোন গাড়ির ট্রাঙ্কে রাখা হয়েছে। তাই মিচ তাদের গাড়ি স্টার্ট দিতে বলেন। একটু এগোতে বলে যাতে সে সহজেই ফোনটা বের করতে পারে, কিন্তু ব্যাটারি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় গাড়িটি স্টার্ট হচ্ছে না। পরিস্থিতি বুঝে মিচ সবাইকে সেখানে অপেক্ষা করতে বলে যাতে বাইরে কেউ এসে তাদের বাঁচাতে পারে। বালির ভিতরে কি আছে পরীক্ষা করতে ক্যালি খুব সাধারণ বালির দিকে হাত বাড়ায়। তারপরে সে বালির ভিতর থেকে অদ্ভুত ছোট তাবু বেরিয়ে আসতে থাকে, যা অবিলম্বনে ক্যালির ক্ষতি করার চেষ্টা করে। সেই সঙ্গে আবর্জনা ক্যানে আটকে গেল গিলের নাম। ছেলেটির জ্ঞান ফিরে। জেগে ওঠার সাথে সাথে সে ট্রাসের ক্যান থেকে বের হওয়ার জন্য লড়াই শুরু করে। তাকে নড়তে দেখে সবাই সাথে সাথে তাকে নিষেধ করে। তারা তাকে ব্যাখ্যা করে যে বালির ভিতরে কিছু অদ্ভুত দানব আছে যা মানুষকে জীবিত গিলে খাচ্ছে। সে তাকে বলে যে ভ্যান্স এবং মার্শ ইতিমধ্যে সেই বালির ধারা নিহত হয়েছে, অথবা আপনি খুব সাবধানে থাকেন যে ভিতরে থাকতে পারবেন। কিন্তু সেই ছোট ক্যানে আটকে থাকা প্রচন্ড যন্ত্রণায় ভুগছে গিল। সে মনে করে যে এইসব মানুষ তারা তার সাথে একদম মজা করছে, কিছু অশোভন রসিকতা করছে। গিলের অবস্থা দেখে মিচ তাকে সান্ত্বনা দেয়, ব্যাখ্যা করে যে আপনাকে কেবল 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ কিছু লোক আমাদের সাহায্য করার জন্য রয়েছে এবং তারা কেবল আসছে। এই কথা শুনে গিল একটু শান্ত হয় এবং অপেক্ষা করার জন্য প্রস্তুত হয়। এরপরে ক্যালি একান্ত মিচকে জিজ্ঞাসা করে যে আপনি কেন সাহায্যের বিষয়ে গিলকে এত বড় মিথ্যা কথা বললেন। তাই মিচ উত্তর দেয় যে আপনি কল্পনা করতে থাকেন যে কোনো আশা ছাড়াই একটি ছোট ক্যানে আটকে থাকা কতটা কঠিন। এখন অন্তত অন্তরে তার থেকে বেঁচে থাকার একটা আশা আছে, যার সাহায্যে সে আটকা পড়েও শান্তিতে অপেক্ষা করতে পারবে। এরপর সবাই তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সৈকতে কেউ তাদের সাহায্য করতে আসে না। তারপর ক্যালি সবাইকে জিজ্ঞাসা করে যে কাল রাতে কি হয়েছে, যার জেরে আজ সকাল থেকে এই বালি মানুষ মারা গেছে। অতঃপর ওই সকল লোকের দৃষ্টি যায় যে তারা ব্যতীত দলে উপস্থিত সকলেই মৃত এবং তারপরও কেবল একই কারণেই বেঁচে আছে, কারণ রাতে ঘুমানোর সময় তারা বালির উপরে ছিল না, তবে কেউ গাড়িতে ছিল এবং কেউ টেবিলে ছিল। বেলা বাড়ার সাথে সাথে সূর্য প্রবল হয়ে উঠে এবং গরমের কারণে গিলের অবস্থা খারাপ হতে থাকে। তারপর দুর্দর্শ দেখে জানো জোনা তাকে তার কাছে থাকা সানক্রিজ দেয়। তারপর ক্যালির চোখ পড়ে সেই একই অদ্ভুত জিনিসের দিকে যা সে রাতে পেয়েছিল। সেই জিনিসটি এখন খুব 2 ভাগে বিভক্ত। যখন ক্যালি সবাইকে একটি সম্পর্কে জিজ্ঞাসা করে, গিল তাদের বলে যে ভ্যান্স এবং আমি গত রাতে এই অদ্ভুত জিনিসটি খুঁজে পেয়েছি, কিন্তু তারপর একটি সম্পূর্ণ প্রমাণ ছিল, এটা ভাঙা হয়নি।
তার কথা শুনে যে ভেঙে গেল খোলস দেখে সবাই বুঝতে পারে যে এটি আসলে কোনো অদ্ভুত প্রাণীর ডিম ছিল যা এখানে ভেঙে গেছে। তখন তারা নিশ্চিত হয়েছে যে কিছু তাদের আক্রমণ করেছে, তা একই ডিম থেকে বেরিয়ে এসেছে এবং এখন বালির ভিতরে লুকিয়ে আছে। এই ভয়ঙ্কর জিনিসটি শুনে গিল আরো ভয় পেয়ে যায় এবং আতঙ্কে তাকে বের করার জন্য সবাইকে অনুরোধ করতে শুরু করে, কিন্তু ক্যালি তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তিনি তাকে ব্যাখ্যা করেন ডিম থেকে বেরিয়ে আসা জিনিসটি গত রাতেই জন্ম ছিল, যে কারণে এটি আঁকড়ে বড় হবে না। এরপর দৈত্যের আকার পরীক্ষা করার জন্য ক্যালি তার কাছে থাকা খাদ্য সামগ্রীগুলো বহু দূরে বালিতে ফেলে দিতে শুরু করে। ক্যালিকে এভাবে খাবার ফেলতে দেখে গিল খুব রেগে যায় এবং সে চিৎকার করে বলে যে আমি খুব ক্ষুধার্ত এবং আপনি এভাবে আমাদের খাবার নষ্ট করছেন। অতঃপর গিল তাকে দেখার সাথে সাথে সেখানে আরেকটি পাখি আসে এবং সেটিও বালির ভেতরে চাপা পড়ে যায়। এটি থেকে গিল তার সংযম হারিয়ে ফেলে এবং খুব নার্ভাস হয়ে পড়ে। এখানে মিচ খাবার নিক্ষেপ করে খুঁজে বের করে যে বালির ভেতরে সেই দানবটির পরিচিত কত এবং কত দূর আক্রমণ করতে পারবে। এসব দেখে যেন অন্য প্রান্তে পৌঁছানোর পরিকল্পনা করে। যাই হোক, সন্ধ্যা তৎক্ষণাৎ ভাবে এই বিষয়টি অস্বীকার করে এবং বলে যে আমাদের গাড়িতে বসে সাহায্যের জন্য অপেক্ষা করা উচিত, বাইরে বের হওয়া বোকামি হবে। কিন্তু রনি তার সাথে একমত না হলেও বলেন এখন ছুটি চলছে, তাই সব সময় কেউ আমাদের এখানে সাহায্য করতে আসবে না। সেখানে উপস্থিতি সকলের কাছে এটি একেবারে সঠিক বলে মনে হচ্ছে না। এই কারণে জোনা স্কট বোর্ডের সাহায্যে চলতে শুরু করা হয়। সামনের দিকে এগিয়ে গিয়ে সে বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত তার শরীরের কোনো অংশ সরাসরি বালি স্পর্শ না করে ততক্ষণ দৈত্য তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মিচের সাথে ক্যালিকে দেখে জোনার মনের মধ্যে অনেক রাগ ও ঈর্ষা ছিল। এই কারণে এই বিপদের মধ্যেও সে এই সম্পর্ক ক্যালিকে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু মিচ স্পষ্টভাবে সমস্ত বাজে কথা বলতে অস্বীকার করে এবং বলে যে আমাদের এখনই আমাদের লড়াই বন্ধ করা উচিত এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবা উচিত। এটা শুনে জোনও ভালো লাগে, খারাপ কথা বলা শুরু করে। কিন্তু যখন গিল তাকে কাঁদতে কাঁদতে ব্যাখ্যা করে যে আমি এখানে ব্যথায় মারা যাচ্ছি, জোনা এগিয়ে যায় এবং ধীরে ধীরে টেবিল পৌঁছায়। তারপর হঠাৎ তার স্কট বোর্ড পিছলে যেতে শুরু করে, যার কারণে জোনা খারাপভাবে টেবিল এবং স্কট বোর্ডের মধ্যে আটকে যায়। তারপর বালি থেকে কিছু অদ্ভুত লোম বের হয় এবং দ্রুত জোনাকে আক্রমণ করে, যার কারণে সে শুরুতেই আহত হয়। কিন্তু তা সত্ত্বেও জোনা সাহস হারান না এবং টেবিল পৌঁছান, তবে এই সময় প্রচন্ড ব্যথা অনুভব করছেন। এজন্য সবাই ব্যাখ্যা করে যে আপনার সাহস থাকতে হবে এবং আপনাকে হাল ছেড়ে দিতে হবে না। তারপর টেবিলের অন্য পাশের বালিতে নামলে সে দেখে যে জায়গাটা সম্পূর্ণ নিরাপদ। পরে জোনা কিছুটা স্তব্ধি বোধ করে এবং ব্যাগ থেকে একটি কলা বের করে এবং খাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যথার ঘাবড়ে যাওয়ায় তিনি বমি করে। তারপর কোনো মতে সাহস সঞ্চয় করে টেবিলের কাছে পৌঁছে ব্যাগ রাখা পানিগুলো এক এক করে সবার মাঝে বিতরণ করে দেয়। কিন্তু যখন সে তার শেষ অবশিষ্ট পানিটি জোনার দেহ ক্যালিকে দেওয়ার চেষ্টা করে, উপস্থিত গভীর ক্ষতগুলো খারাপভাবে ফেটে যায়। রক্তক্ষরণের কারণে তার অবস্থা অবনীত হয় এবং সে অজ্ঞান হয়ে টেবিলে পড়ে যায়। এসব দেখে রনি খুব ঘাবড়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে গাড়ির ট্যাঙ্কি খুলে ফোন বের করবে। এ সময় সে আবেগপূর্ণ হয়ে সন্ধ্যাকে বলে যে আমি আমার মায়ের জন্য একটি চিঠি লিখেছি, আমি যদি এখান থেকে জীবিত না বেরোই তবে কথা দিও তুমি অবশ্যই আমার মাকে এই চিঠিটি দেবে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে রাজি হয়। তারপর গাড়ির ট্যাঙ্কে খুলতে রনি দেখতে পেল যে সে বুঝতে পারে যে গাড়ির ভেতরে রাখা ফোনটি এত সহজে বের করতে পারবে না, কারণ ট্যাঙ্কের ঢাকনা তার পায়ে খারাপভাবে আটকে গেছে। এই কারণে সে একটি হুকের সাহায্যে নিজেকে ঝুলিয়ে রাখে এবং আবার ট্যাঙ্কি খোলার চেষ্টা করে এবং তার প্রচেষ্টারও সফল হয়। কিন্তু ফোন ভর্তি ব্যাগ করার আগেই সে দেখতে পায় 20 পেট্রোল অফিসারের গাড়ি তার দিকে আসছে। গাড়িটি দেখে সে বিভ্রান্ত হয় এবং পরে যার কারণে তার পা পিছলে যায় এবং তার হাতে ট্রাঙ্কে আটকে যায়। এরপরে এই কর্মকর্তা গাড়িটি সেখানে নিয়ে যায়। তাকে দেখে সবাই সাহায্যের জন্য জোরে চিৎকার করতে থাকে। তারা তাকে আরো জানায় যে বালির ভেতরে এমন কিছু আছে যা খুবই বিপজ্জনক এবং মানুষকে খেয়ে ফেলছে, তাই গাড়ি থেকে বের হবেন না। কিন্তু এই সব অদ্ভুত কথা শোনার পর অফিসারের মনে হয় তারা সবাই খুব মাতাল এবং মদের নেশায় তারা এসব আজে বাজে কথা বলছে। তাই সে গাড়ি থেকে নেমে একে একে এই লোকগুলোকে চেক করতে থাকে। কিন্তু তাদের জন্য আশ্চর্যের বিষয় হলো বালি এই কর্মকর্তার কোনো ক্ষতি করেনি। পায়ে মোটা জুতা পরা থাকায় সে সব জায়গায় পৌঁছাতে পারে। তারপর সে অফিসার গিলের কাছে যায় এবং তাকে ট্রাশ ক্যান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু এই ব্যাপারে তিনি সম্পূর্ণ ব্যর্থ। তাই তিনি গিলকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে, শীঘ্রই আমাদের উদ্ধারকারী দল এসে তোমাদেরকে বের করে নিয়ে যাবে। তারপর রনির কাছে পৌঁছে তার হাত কাণ্ডে আটকে দেখে জোরে চিৎকার করে। সন্ধ্যাকে বলে যে তুমি তোমার বন্ধুকে সাহায্য করছো না কেন, ওকে এভাবে ফেলে চলে গেল কেন। তাই এই বিষয়ে ক্যালি খুব রাগ দেখায় এবং অফিসারের বাজে কথা বলা বন্ধ করতে এবং অবলম্বনে
সুপারভাইজারকে কল করতে বলে। আমাদের জরুরিভাবে তার সাথে কথা বলা দরকার। তাই অফিসার রনির হাত না দিয়ে সে ক্যালির কাছে যায় এবং অহংকার করে বলে যে সে এখানে দায়িত্ব রয়েছে, তুমি যা বলতে চাও বলো। তাই মিচ তাকে শান্ত করে এবং দেখা দেয় যে আমরা যা বলছি তা সত্য, তাই বালি মানুষকে খেয়ে ফেলছে, কিন্তু আপনি আপনার পায়ের জুতা পরছে বলে এটি আপনাকে আক্রমণ করতে পারছে না এবং আপনি বালির সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছেন না। অফিসার স্পষ্টতই এটি মানতে অস্বীকার করে এবং তাদের দুজনই তার কাছে ডাকতে শুরু করে, কিন্তু মিচ এবং ক্যালি স্পষ্টভাবে নিচে আসতে অস্বীকার করে এবং বলে যে আপনাকে সাহায্যের জন্য এখানে কাউকে ডাকতে হবে। তারপর ঘটনাক্রমে অফিসারের চাবিগুলোর মধ্যে একটি বালিতে পড়ে যায়, তাই তিনি ক্যালির বারবার প্রখ্যাত সত্ত্বেও এটি তোলার চেষ্টা করেন। বালি স্পষ্ট করার সাথে সাথে তার হাতও বালিতে আটকে যায়। পরিস্থিতি খারাপ হতে দেখে ক্যালি অবিলম্বনে তার পিপার স্প্রে ব্যবহার করে। তিনি তাকে এটি করতে বলেন, কিন্তু তৎক্ষণাৎ অনেক দেরি হয়ে গেছে। অফিসারের হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে সে ব্যথায় চিৎকার করতে থাকে এবং ভারসাম্য হারিয়ে সেখানে বালিতে পড়ে যায়। এই সুযোগের সদ্য ব্যবহার করে ক্যালি দ্রুত তার কাছে থাকা পিপার স্প্রেটি ধরে ফেলে। তারপর কিছুক্ষণের মধ্যে সে ভয়ঙ্কর বালি সে অফিসারকে জীবিত খেয়ে ফেলে। এটি দেখে মিচ বুঝতে পারে যে জুতার কারণে সে বালি অফিসারকে আক্রমণ করতে পারেনি, তাই মিচও তার পায়ের স্পর্শ তোয়ালে জড়িয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও ক্যালি তার ধারণাটা মোটেও পছন্দ করে না এবং মিচ তাকে তা করা থেকে বিরত রাখে। তারপর মিচ যখন গাড়ি থেকে ছন্দার গামছা নেওয়ার চেষ্টা করে, হঠাৎ রেলিংটিতে সে দাঁড়িয়ে ছিল সেটি ভেঙে যায় এবং সে সোজা নিচের বালিতে পড়ে যায়। এটি পড়ার সাথে সাথে বালি থেকে ছোট তাবু বেরিয়ে আসে এবং খুব নির্মম ভাবে খেয়ে ফেলে। মিচকে এভাবে মরতে দেখে অন্য সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু ক্যালি সাহস হারায় না এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটি নতুন পরিকল্পনা করে। সে একই ভাঙা রেলিং এর সাহায্যে সে গাড়িতে পৌঁছানো সক্ষম হয়। যাই হোক, গাড়িতে পৌঁছানোর পর সাথে সাথে ক্যালি প্রথমে চন্দাকে জোরে ঘুষি মারে, কারণ সে তার প্রেমিক জোনাকে চুম্বন করেছিল এবং ক্যালির রাগ এখনো কমেনি। তারপর জোনা সবকিছুর জন্য ক্যালির কাছে ক্ষমা চায় এবং আবেগের সাথে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি। এরপরে ক্যালি সাহস সঞ্চয় করে এবং ট্রাঙ্ক থেকে রনির হাত বের করে, যার কারণে রনি খুব ব্যথা পায়। ক্যালি রক্তপাত বন্ধ করার জন্য তার হাতের চারপাশে একটি তোয়ালেকে জড়িয়ে রাখে। এরপর সন্ধ্যাও একই রেলিং এর সাহায্যে সে ধীরে ধীরে জোনার দিকে যেতে শুরু করে এবং এই বালি স্পর্শ না করায় সেখানে পৌঁছাতে সফল হয়। এরপরে ক্যালিও নিরাপদ জোনার কাছে পৌঁছে যায়, কিন্তু রনি এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। ব্যথা এবং দুর্বলতার কারণে তার ভারসাম্য হারিয়ে সোজা বালিতে পড়ে যায়। যাই হোক, তিনিও পড়ে যাওয়ার আগে ক্যালি সমস্ত বালির পিপর স্প্রে করে রাখে, যার কারণে শুরুতে রনির কোনো ক্ষতি হয় না, কিন্তু তার আগে ক্যালি ও ছন্দা তাকে বাঁচাতে পারত বা সেখান থেকে বের করে আনতে পারত। দানবটি স্পট থেকে বেরিয়ে এসে রনিকে গিলে ফেলে। এরপর ছন্দা পায়ে কিছু কাপড় জড়িয়ে পুলিশ অফিসার গাড়িতে পৌঁছায়। তারপর গিলের শরীর থেকে প্রচুর রক্ত বের হতে থাকে এবং রক্তের গন্ধের কারণে বালির ভেতরে উপস্থিত তাঁবুগুলি অনেক ভয়ানক ভাবে আক্রমণ করে এবং তাকে খুব নির্মম ভাবে খেয়ে ফেলে। এই সময়ের মধ্যে আপনারা স্পষ্ট দেখতে পান যে তাঁবুগুলি এখনো আঁকড়ে অনেক বড় শক্তিশালী হয়ে উঠেছে। তাই এত বড় হয়ে যায় যে তারা সরাসরি গাড়িটি আক্রমণ করে এবং তাদের শক্তিশালী সংঘর্ষের কারণে ছন্দা গাড়ির ভেতরই অজ্ঞান হয়ে যায়। তার সামনে একে একে সবাইকে মরতে দেখে ক্যালি ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। তারপর রাত নামলে ছন্দার জ্ঞান ফিরে আসে। তিনি গাড়িতে রাখা একটি প্লাস্টিকের জলের বোতল বাতাস দিয়ে পূরণ করেন এবং বাইরে বালিতে ছড়িয়ে দেন, যার সাহায্যে ক্যালি এবং জোনা কোনোভাবে গাড়ির কাছে পৌঁছায়। কিন্তু তার গাড়ি স্টার্ট করে চলে যাওয়ার আগেই বড় দানব ক্যালিকে খুব বিপজ্জনক ভাবে আক্রমণ করতে শুরু করে। নিজেকে বাঁচাতে ক্যালি দ্রুত গাড়ির ছাদে উঠে যায়। তিনি সে গাড়ির ফুয়েল ক্র্যাঙ্ক বের করে দ্বৈতের উপর সমস্ত জ্বালানি ঢেলে দেয়। তারপরে সে আগুন ধরিয়ে দেয়। পোড়ানোর কারণে প্রচন্ড বিস্ফোরণ হয় এবং তাদের সামনে ভয়ঙ্কর দানবকে ঘটনাস্থলে যন্ত্রণাদায়ক মারা যায়। তারপর পরের দিন সকালে দৃশ্যটি ঘটে। একজন লোক তাদের গাড়ির কাছে এসে তাদেরকে জাগিয়ে তোলে। তারপর তারা দুজনেই বুঝতে পারে যে দানবকে আসলেই মারা গেছেন এবং তারা নিরাপদ কারণে জোনা ইতিমধ্যে অতিরিক্ত রক্তপাতের কারণে মারা গিয়েছিল। তাই চন্দা ও ক্যালি উভয় ভারান্তরত হৃদয়ে তারা মৃতদের দেহ দেখতে পান। তাকে সেখানে রেখে ওই লোকটিও সাথে চিরতরে চলে যায়। যাই হোক, মুভির ফাইনাল শটে আমরা দেখতে পাই যে দানবকে এখনো পুরোপুরি মারা যায়নি, বরং সে ধীরে ধীরে সমুদ্র হয়ে শহরের দিকে যাচ্ছে এবং এই সাসপেন্সের সাথে মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, আসি, আল্লাহ হাফেজ।